নমস্কার বন্ধুরা, এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি শুধু তোমাদের জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, আগে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন গল্প শুনতে চাও। শুরু করছি দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। আমার প্রেম কাহিনী শুরু হয়েছিল সে এক অদ্ভুতভাবে। আমি প্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কলেজে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করবার পর জানতে পারলাম জেনারেল ক্যাটাগরিতে আর কোনো সিট খালি নেই। ফর্ম জমা করা সমস্ত নিয়ম আগেই হয়ে গিয়েছিল, আজ শুধু ভর্তি ছিল। তখন জানতে পারলাম আমার লিস্টে নাম নেই। সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না সে আর থামে না। হবেই বা না কেন, এত কষ্ট করে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে তারপরে যদি 1 বছর নষ্ট হয়, খারাপ তো লাগারই কথা। আমার কান্না শুনে সবাই একবার করে সান্ত্বনা দিতে আসে। কলেজে প্রায় সবাই জেনে গেছে আমার ভর্তির ব্যাপারটা। এর মধ্যে একটি ছেলে আমাকে ভর্তি করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করছে। করোনার সময়ের কথা, মুখে মাস্ক পরা, চেহারা দেখা যাচ্ছে না। ছেলেটি কলেজের সিনিয়র। কলেজের ইউনিয়নের হেডকে আমার সামনেই ফোন করলো। ছেলেটি জানালো ভর্তি হয়ে যাবে, চিন্তার আর কোনো দরকার নেই। আমাকে নিয়ে ছেলেটি সোজা অফিসে দেখা করে। সমস্ত নিয়ম মেনে সেদিনই ভর্তি হলাম। ছেলেটিকে অশেষ ধন্যবাদ জানালাম। সেটাও মনে হচ্ছিল আমার কাছে ছোটই লাগছিল। ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সব কিছুই যেন নর্মাল। ও সবার জন্য এরকমই সাহায্য করে থাকে। সেখান থেকেই ইন্দ্রনীলের সাথে আমার দেখা। সত্যি বলতেই দুজনেই মাস্ক পরা ছিলাম সেদিন। চেহারা দেখে আমরা কেউ কাউর প্রেমে পড়িনি। তারপর দিয়ে এমনি ওর সাথে ফোনে অনেক সময় কথা বলতাম। দুজনেই বন্ধুর মতো চলতাম, কথা বলতাম। কলেজেও ইন্দ্রনীলের সাথে বেশ গল্প করতাম। আস্তে আস্তে জানতে পারলাম ও আমাকে আগে দিয়েই অনেক অনেক পছন্দ করে, কিন্তু তখনও ও আমাকে প্রপোজ করেনি। যখন দিয়ে জানতে পারলাম ইন্দ্রনীল আমাকে ভালোবাসে, তখন দিয়ে কেমন যেন সব কিছুতেই ইতস্তত লাগতে শুরু করে। খুলে আগের মতো কথা বলতেই কেমন যেন লজ্জা লজ্জা লাগতো। তারপর ওর থেকে সব কিছুতেই আমি দূরে সরতে থাকতাম। আগের মতো সেই অনেক কথা বলা, দেখা করাও কম হতো। ইন্দ্রনীল আমাকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে অনেক চিন্তায় পড়ল। ইন্দ্রনীল ভাবল মনে হয় ওর জন্য আমার কিছুতে রাগ হয়েছে। ও আমার বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার কি হয়েছে, শরীর ভালো আছে কি না। সত্যি বলতে আমি আসলে কখনো ওকে অন্য নজরে দেখিইনি। কলেজের প্রথম দিন থেকে ইন্দ্রনীলের ব্যবহার, সবসময় সব কাজে ওকে আগে পাওয়া যেত, কোনো কাজেও ভয় পেত না। সবসময় মুখে হাসি, পজিটিভ কথা, পজিটিভ চিন্তা করা, এগুলো যে আমি ওর জন্য আলাদা করে বসে ভেবেছি তা কিন্তু নয়। ও কথা বলতো, আমিও কথা বলতাম। একদিন আসলো সেই সময়টা। সেদিন ছিল আমার জন্মদিন। কলেজে প্রবেশ করতেই সবাই যেন হৈ হৈ করে উঠল। বন্ধুরা সবাই মিলে হৈ হৈ করে উঠল। কেক কাটা, জন্মদিনের শুভেচ্ছা জানালো সবাই। ইন্দ্রনীলের ছিল সেদিন স্পেশাল উইশ। ও সেদিন সবার সামনে আমাকে প্রবেশ করলো। আমার লজ্জায় সারা মুখ লাল হয়ে গেছিল। যতক্ষণ আমি হ্যাঁ বলিনি ও হাঁটুতেই বসেছিল। জানি না কেন হ্যাঁ বলে দিলাম। হয়তো আগে দিয়ে আমিও ভালোবাসতাম ওকে, বুঝতে পারিনি। সব কিছু যেন সিনেমার মতো হয়ে গেল। সেদিন শুধু দুজনে দুজনার হাত ধরে ঘুরে বেড়ালাম। নো কলেজ, নো পড়াশোনা। ভিতরে ভিতরে জানি না কেন একটা প্রশ্ন সবসময় ঘুরতে থাকে আমার। ঠিক করলাম না তো আমি? ও সব কিছু দেখানো না তো? আস্তে আস্তে ইন্দ্রনীলকে যত দেখি তত যেন ওর উপরে আমার ভালোবাসা আরও বাড়তে থাকে। একবার আমার বান্ধবী টিয়ার বাবা হাসপাতালে খুব সিরিয়াস ছিল। হাসপাতাল দিয়ে 2 বোতল রক্ত চালানোর পরও আরও রক্তের প্রয়োজন ছিল। আমাকে টিয়া জানালো ওর বাবার জন্য আরও 2 বোতল রক্তের প্রয়োজন। কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না। আমার মাথায় ওই রাত্রিবেলা ইন্দ্রনীলের কথাই আগে মনে পড়ল। আমি ওকে 2 বোতল রক্তের ব্যবস্থা করে দেওয়ার কথা বললে ও সোজা নিজেই 2 বোতল রক্ত টিয়ার বাবাকে দিয়ে আসে। ওর সাহস, অন্যের জন্য সবসময় সব অবস্থাতে ভাবা, এসব যেন আমার মন ছুঁতে থাকে। ইন্দ্রনীলের কলেজের পড়াশোনা শেষ।
বায়োলজি নিয়ে পিএইচডি করতে চলে যায়। তারপর দিয়ে শুধু ওই ফোনেই কথা হতো। আমিও কলেজ শেষ করে সোজা চাকরিতে ঢুকলাম। ইন্দ্রনীল এখন আমাদের কলেজেরই প্রফেসর হয়েছে। বিয়ের জন্য আমার বাড়ি থেকে বেশ তোড়জোড় করছে। ইন্দ্রনীলকে জানালাম, কিন্তু যেটা কোনো দিন ভাবিনি সেটাই সামনে আসলো। ইন্দ্রনীল বাঙালি না। আসলে ও এত সুন্দর বাংলা বলে আর বাঙালি নিয়ম মেনে চলে, ও বোঝাই যাবে না যে ও বাঙালি না। কিন্তু এখন উপায়, জাতের ব্যাপারটা আমার মা বাবা খুব মানে, যতই ইন্দ্রনীল একজন সুপ্রসন্ন ছেলে হোক না কেন। ইন্দ্রনীল বলল, আমি তোমার মা বাবার সাথে কথা বলছি। ওকে নিয়ে তো আরও ভয়, ও কী বলতে কী বলে দেবে। সবচেয়ে বড় কথা, ও সাংসারিক বুদ্ধি একদম নেই। তারপর ওর পেটে যদি কোনো কথা থাকে ঠিক জায়গা মতো বলে দেবে। তারপর বলবে, কি হয়েছে, সামান্যই তো কথাটা। ওকে তো আমার মা বাবার সামনে কিছুতেই পাঠানো যাবে না। বড় পিসিকে আমি ফোনে সবটা জানালাম। বড় পিসির সাথে আমার বলতে পারেন বন্ধুর চেয়েও মিষ্টি একটা সম্পর্ক আছে। তাছাড়া বড় পিসিকে ঘরের সবাই খুব মানে। বড় পিসি বলল, তোরা চিন্তা করিস না, আমি সব সামলে নেব। পিসি বলল, ইন্দ্রনীল যে বাঙালি না এটা কাউকে জানাতে হবে না, আমি সব দেখছি। এখন তো আরও চিন্তা ঢুকলো মাথায়। পরশু ইন্দ্রনীল আসবে আমাদের বাড়িতে। আমার বাবাকে যদিও কিছুটা ম্যানেজ করানো যায়, মাকে তো একদমই না। সুপার গোয়েন্দা। পৃথিবীর সব মায়েরাই মনে হয় সন্তানদের ব্যাপারে বেশি সচেতন। মাকে সামলাতে পারলেই অনেকটা চিন্তা কমে যাবে আমার। ইন্দ্রনীলের সাথে যদি একটু মিষ্টি করে কথা বলা হয়, তাহলে ওর পেটে যা যা আছে সব গড়গড় করে বলে দিয়ে আসবে। পিসি তো থাকবে, জানি না কি হবে। চিন্তায় আমার ঘুম, খাওয়া দাওয়া সব উড়ে গেছে। ভগবান, এই যাত্রায় তুমি বাঁচিয়ে দিও। পিসির সম্বন্ধটা নিয়ে এসেছে, এরকমই একটা ব্যাপার। মিথ্যার পর মিথ্যা বলছি শুধু বাঁচার জন্য। ইন্দ্রনীলকে বারবার বলেছি কথা কম বলতে। আমি তো ওখানে কিছুই বলতে পারবো না। বাবার প্রশ্ন শেষ হতে না হতেই মার প্রশ্ন, ঠিক যেন বন্দুকের গুলির মতো। বারবার আমি ওর দিকে তাকাচ্ছিলাম। আজকের যাত্রায় তো মনে হয় বেঁচে গেছি। বিয়ের দিন ঠিক হলো। বিয়েতে আমি আনন্দ করব না চিন্তা করব? বিয়েতে হাজার নিয়মের মাঝে থাকবে আত্মীয় স্বজন, মা বাবা। পিসিকে তো বলেছি ওর কাছাকাছি থাকতে, জানি না কি হবে। মানে এবারের তড়িটা পার হলেই হয়। মা বলল, কি হয়েছে তোর, তুই এই বিয়েতে খুশি তো? এখনও সময় আছে, বলতে পারিস। তোকে কেমন যেন মনমরা দেখাচ্ছে। আমি আবার খুশি না? আমার ভিতরে কী যে চলছে সে শুধু আমিই জানি। বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে গেল। বিয়ের পর ওর সাথে প্রথম বাপের বাড়ি যাচ্ছি। খুশি ভয় দুটোই আছে। ইন্দ্রনীল একদম ছোট বাচ্চাদের মতো। ও ভীষণ সরল সোজা, যখন বোঝাবে তখন, তারপর সব ভুলে যায়। মা আমাকে বলল, কী ব্যাপার বলতো, ইন্দ্রনীল কোনো কথা বলতে গেলেই তুই ওকে চুপ করিয়ে দিস। অনেকবার এই জিনিসটা আমি খেয়াল করেছি। কী যেন তুই ঢাকার চেষ্টা করছিস। মার গোয়েন্দাগিরি দিয়ে এই যাত্রায় বাঁচতে পারলে হয়। মনে মনে শুধু ঠাকুরকে ডাকছিলাম, শেষ রক্ষা আর হলো না। ইন্দ্রনীলের থেকে মা সব কথা বের করেছে। মা এসে বলল, তুই তো ইন্দ্রনীলকে আগে দিয়ে জানতিস, তারপর ও আমাদের জাতেরও না। তাই তো ভাবি, বাঙালি হয়েও বাঙালির কোনো নিয়মই বোঝে না। ও আমাদের ব্যাপারে দেখি অনেক কিছুই জানে। যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। মার কাছে অনেক কান্নাকাটি করলাম, মা বাবাকে তুমি বলো না, তোমরা এই বিয়েটা মেনে নেবে না বলে তোমাদের দিয়ে আমি সব কিছু এই জন্যই লুকিয়েছি। তাছাড়া আমি তো খুব ভালো আছি, এটাই তো বড় কথা। ইন্দ্রনীলের মতো ছেলে হয় না, ও একদম মাটির মানুষ। মা ঠিক বাবাকে গিয়ে সবটা বলে দিয়েছে। তারপর চারিদিকে যেন নিস্তব্ধতা, কেউ কারোর সাথে কোনো কথা নেই। মা বাবাও আমার উপরে অনেক রাগ, কেউ আমাদের সাথে কথা বলছে না। ইন্দ্রনীলকে নিয়ে আমি নিজের ঘরে চলে আসি। ওর উপরে আমার অনেক রাগ হচ্ছে। ওকে নতুন করে আমার আর কিছুই বলবার নেই। অনেকবার আমি সব কিছু বুঝিয়েছি, আমি কোনো লাভ হয়নি। ও আমার কথা কখনোই সিরিয়াসভাবে নেয়নি। ওর সঙ্গে না আমি কোনো কথা বলবো, না আমি খাওয়া দাওয়া করব। এত কষ্ট করে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে আসলাম, তারপর ওই সব কিছু বড় পিসি ফোন করলো। সেও আমার উপরে ভীষণ রেগে। তোদের জন্য আমার উপরে সবার ভরসা বিশ্বাস উঠে গেল। আজকে দেখলাম ইন্দ্রনীলকে সিরিয়াস হতে।
আমার চারপাশেও ঘুরঘুর করছে আমার সাথে কথা বলবার জন্য। আমি অনেক রেগে আছি দেখে ভয়েও আমার সাথে কথা বলছিল না। আমি খাইনি দেখে ইন্দ্রনীলও দেখলাম খেলো না। সকালে উঠেই দেখি মা বাবা হাসতে হাসতে আমার ঘরে এসেছে আমাদের হানিমুনের টিকিট নিয়ে। মা বলল কালকে রাত্রে ইন্দ্রনীল আমাদের ঘরে এসেছিল। আমাদের দুজনকে জড়িয়ে ধরে সে কি কান্নাকাটি, বারবার একই কথা বলছিল, পিয়াকে আমি ভীষণ ভালোবাসি, ও আমার সাথে কথা বলছে না, খাচ্ছেও না, আমি সব সহ্য করতে পারি, ওর দুঃখ একদম আমি দেখতে পারি না। এই ব্যাপারটা যে এতটা সিরিয়াস হবে আমি বুঝতে পারিনি, সব ভুল আমারই। পিয়া বলেছিল আমাকে, কিন্তু আমি ব্যাপারটা সিরিয়াসভাবে নিইনি। আমি ভাবতাম সবাই তো নিজের লোক, জানলে কি হবে। কোনো সময় তেমনভাবে ভেবে দেখিনি। আসলে জীবনে কোনো সময় লুকিয়ে কোনো কিছু মিথ্যা কথা বলিনি। নিজের লোকের কাছে কী লুকানো। এক এক সময় মনে হয় আমার সেই ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছি, সেই জন্যই হয়তো পরিবারের মধ্যে কখন কি করতে হবে আমি জানি না, তাই না মা? ইন্দ্রনীলের সরলতার কাছে সত্যিই আমরা খুব খুশি। ইন্দ্রনীলকে দেখি খাবার প্লেট নিয়ে দাঁড়ানো, বড় করে একটা হাঁ করলাম, জোরে ওর আঙুলটা কামড়ে দিলাম। ও টেনেই আমাকে জড়িয়ে ধরল। ওর ঠোঁট আমার ঠোঁটের কাছে, ঘন ঘন ও শ্বাস পড়ছে আমার গায়ের উপরে। ছাড়ানোর চেষ্টা করি, ও আরও জাপটে ধরে। দুজনের ঠোঁটে ঠোঁট। ওদিকে কে যেন দরজায় বেল বাজাচ্ছে। ইন্দ্রনীল বলল বাজতে দাও। আমি বললাম ছাড়বে তো, পালাতে দেব না তোমায়। এরকমভাবে থাকবো আমরা সারা জীবন, এইভাবে। এই দুষ্টু। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে। নমস্কার।